জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। কবিতাটার নাম হচ্ছে চৈতি হাওয়া। কবিতাটা হচ্ছে: হারিয়ে গেছো অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আজকে তোমার স্বপ্ন দিন স্মরণ মেলায় নিদ্রাহীন, হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল, আধার দিঘির রাঙলে মুখ নিটোল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারি নিল ছিঁড়ে ছিন্ন তোমার দল, ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ তল। হস্ত খেয়ার হাত বোঝাই করা না, আসছে রে তুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা, ঘাটে আমি রই বসে আমার মানিক কই গোসে, পারাবারের ঢেউ দোলানি আনছি দেখা, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা, বইতে আবার চৈতে হাওয়া গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পর্শন, তেমনি আবার মহুয়া মৌ মৌমাছিদের কৃষ্ণা বউ, পান করিয়ে ঢুলছে নেশায় দুলছে মহুল বন, ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন। আচ্ছা, এতটুকুই বললাম কারণ এরপরে আমি এই কবিতার আরো অনেকটা অংশ আমি জানি, পুরোটা পারি না, অর্ধেকের বেশি অংশই আমি জানি, বড় কবিতা। এরপরে বললে অনেক দীর্ঘায়িত হবে। এটা হচ্ছে আমার প্রিয় একটা কবিতা, চৈতি হাওয়া। এবং আমার এই লাইভে আমি আমার প্রিয় দুজন আবৃত্তি শিল্পী আছে, এর মধ্যে একজন শিল্পী মানে দুজনই আমাকে চেনেন, চেনেন। তার মধ্যে একজন হচ্ছে নাজমুল আহসান। নাজমুল আহসান বাংলাদেশের জনপ্রিয় একজন আবৃত্তি শিল্পী, যিনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আর আরেকজন হচ্ছে কে যেন ভুলে গেলাম, শিমুল মুস্তাফা। না, আছে কিন্তু আপনার বয়স হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছে, মনে নাই। মুফতি আব্দুল্লাহ মাসুদ। মুফতি আব্দুল্লাহ মাসুদ একটু বলি, নাজমুল হাসান ভাই যদি এই কবিতাটা শুনে থাকেন আমার লাইভটা, তাহলে আমি রিকোয়েস্ট করব এই কবিতাটা আপনি একটু পাঠ করবেন। হ্যাঁ, তুমি ভাই বলছিলেন। মুফতি আব্দুল্লাহ মাসুদ, আমি লোপাকে একটু দেখাচ্ছি সুন্দর করে, আজকে অসম্ভব সুন্দর লাগছে। মুফতি আব্দুল্লাহ মাসুদ, আমাকে কিন্তু কোনো রিকোয়েস্ট করবেন না, যা বলার আপনি লোপাকে বলতে পারেন আর কি। রিকোয়েস্ট তো সবাইকে করতে পারি আমরা, এখানে আমরা সবাই মুক্ত, মানে একই প্ল্যাটফর্মে আছি, সো রিকোয়েস্ট তো করা যেতেই পারে। না, এখানে লোপা, আমি যে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই বাঙালি সমাজের রীতি কি, আমি যদি আপনাকে পছন্দ করি তাহলে আমি তো আর সরাসরি আপনাকে বলবো না, আমি হয়তো পান সুপারি দিয়ে মাসুদ ভাইকে পাঠাবো। আমি সেটাই বলছি, মাসুদ ভাইকে অনুরোধ করবো, লোপাকে এত সুন্দর লাগছে, মাসুদ ভাই আমাকে অনুরোধ আপনি করবেন না, জাস্ট আমি এর মধ্যে নাই আর কি। আপনার যা বলার আপনি লোপাকে বলতে পারেন। মাসুদ ভাই আপনি অন্য কাউকে পাঠাতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এট অল, ঠিক আছে? এরকমই তো হয়, তাই না? একজন আরেকজনকে পাঠাচ্ছে, কিন্তু নিজেরা আর কেউ নিজেদের যে একটা স্বকীয় সত্তা, সেটাই আমরা হতে পারতেছি না। আমরা কিসের যে একটা হিপোক্রেসির বেড়া জালে, মানুষ যখন আরেকটা মানুষের সাথে হিপোক্রেসি করে তখন না হয় মেনে নেওয়া যায় যে না ঠিক আছে, নিজের মনে মনে তো জানে আমি কি। কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালি মুসলিম ভাই বোনরা কিংবা তৃতীয় লিঙ্গর যারাই আছে না কেন, নিজের স্বকীয় সত্তাটাই আমরা হতে পারছি না। কারণ হচ্ছে ওই যে একটা বেড়া চাল যে ওকে পাঠাচ্ছি, আমরা নিজেরাই সন্দিহান আসলে আমরা কতটুকু নিব, কতটুকু জানি আর কতটুকু বলবো। এই যে আজকে যে দেখেন না, এই যে পালাগান গিয়ে তাকে জেল হাজত মানে প্রেরণ করে দিল, রিতার কথা বলতেছি আমি, মানে এর থেকে ভয়ঙ্কর একটা ব্যাপার কি হতে পারে বলে তো? সে একটা মনের একটা গানই গাচ্ছে, সে কি কাউকে। লোপা, আমরা আজকে যে লাইভ হঠাৎ কেন আসলাম, এই মানে প্রেক্ষাপটটা যদি আপনি একটু বলতেন। আমাদের তো প্রত্যেকটা জায়গায় প্রেক্ষাপট লাগে, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, সেটা যদি একটু বলতেন আর কি। ওকে, সাড়ে নজর হচ্ছে আজকে আমার অফ ছিল, কাজ ছিল না, তো যার কারণে আমি আন্তাক্ষরী খেলার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। এবং আমাদের এই দলটা, আমাদের এখানে 3-4 জন আমরা মুক্তমনার ছেলে মেয়ে আছি, যারা আমরা মাঝে মাঝে একসাথে হয়ে আন্তাক্ষরী খেলি কিংবা কবিতা। মাসুদ ভাইয়ের তো কবিতা, মাসুদ ভাই যেমন বাই দ্য ওয়ে তার মানে মেমোরিজ, অসাধারণ একটা মেমোরি। সে কোরআন যেরকম মানে মুখস্থ বিদ্যায় পারদর্শী, সেরকম কিন্তু কবিতাও। মাসুদ ভাই আমাকে শেষের কবিতার অলমোস্ট পুরোটাই আমাকে মুখস্থ শুনেছে, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে কেউ মানে এতটা মেমোরাইজ মানে করতে পারে আর কি। এন্ড মাসুদ ভাই ইজ ওয়ান অফ দেম। তো সেই জায়গা থেকেই মানে এই যে এই গ্রুপের যে কয়জন মানুষ আছে, আমরা আন্তাক্ষরী খেলি, আমরা হয়তো সেখানে তো জ্ঞানের চর্চা করি না, কিন্তু আমরা সংস্কৃত চর্চা করি, সেখানে গান থাকে, কবিতা থাকে। তো ওইটার জন্য রুমে ঢুকা হলো। আমি সবাইকে খুঁজেছিলাম যে আজকে আমার ছুটি, তো চলো আমরা একটা আন্তাক্ষরী করি। এর মধ্যে রুমি ভাই, তার খুব জোশ উঠে গেল যে আচ্ছা আন্তাক্ষরী যদি করি তাহলে রুমে বসে বসে কেন, প্রাইভেটলি কেন, আমরা কেন বাইরে সবার সাথে, মানে আমরা যে কিরকম আমাদের মানে আমরা মানুষরা, আমরা যখন একসাথে হই আমাদের প্ল্যাটফর্মে, তখন আমরা কি মানে সারাক্ষণ কি সিরিয়াস কথাগুলোতেই বুঁদ হয়ে থাকি, নাকি আমাদেরও নিজস্ব কিছু মনোরঞ্জনের জন্য আমরা নিজেরাও কোনো কথোপকথন চালাই? তো সেই মানে কি বলে, সেই বাসনা নিয়ে আমরা মানুষের কাছে আসছি যে আমরা যে নর্মাল, আমরা যে
আমাদের যে ইনবক্স আছে সেখানে আমরা কিরকম থাকি, আমরা কতটুকু সংস্কৃত চর্চা করি, আমরা আমাদের নিজেদের অ্যামিউজমেন্ট আমরা কিভাবে প্র্যাকটিস করি, সেইটা একটা চিত্র তুলে ধরার জন্যই মনে হয় আজকে আমাদের লাইভ করা। কি বলেন রুমি ভাই, আমি কি ভুল কিছু জি বললাম? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, এটাই ঠিক আছে। জি এবারে মুফতি মাসুদ। রুমি ভাই আমি বলি, আজকে আমাদের শুধু গান না, গানও থাকবে, কবিতাও থাকবে, এবং আমাদের প্রিয় লোপা যেভাবে বললেন শেষের কবিতা, এবার আমি কিন্তু শেষের কবিতার কিছু অংশ না বলার লোভ ও সামলাতে পারছি না। প্লিজ, বলা- আমিও শোনার লোভ প্লিজ সামলাতে প্লিজ। পারছি না, বলুন। শেষের কবিতা হচ্ছে, তার আগে আমি বলি শেষের কবিতাটা কিভাবে আমি চিনি। আমার দৃষ্টিতে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ উপন্যাসের বই আমার দৃষ্টিতে হচ্ছে শেষের কবিতা, মানে অ্যাজ এ উপন্যাস। এছাড়া আরো অনেক উপন্যাস আছে, যেমন আরণ্যক আছে, এছাড়া আরো অনেক আছে, তো শেষের কবিতা আমার কাছে অসাধারণ। এটা এক কথায় অসাধারণ। তা শেষের কবিতার যে শেষ কবিতাটা, শেষের কবিতা কিন্তু একটা উপন্যাসের নাম, এবং আমি 15 বছর বয়সে খুব সম্ভবত এটা পড়ি, কিছুই আগামাথা বুঝতাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কঠিন কঠিন শব্দ। এরপরে আমি প্রায় 8-10 বার পড়েছি, এখনো আমার কাছে শেষ কবিতা আছে। সর্বশেষ যে কবিতা, সেই কবিতাটা হচ্ছে এরকম, মানে অমিত এবং লাবণ্য দুজন ব্যক্তি, যে চরিত্রের দ্বারা আমি ভীষণভাবে অনুপ্রাণিত ছিলাম, বা এখনো অনুপ্রাণিত। আমি সেখানে এক ধরনের পাই, মানে অনুপ্রেরণা পাই, বা ভালো লাগে, দুটো ভালো লাগার চরিত্র। তো তাদের একজন একজনকে শেষ কবিতা লিখেছে, সেটা হচ্ছে, কালের যাত্রার ধ্বনি শুনেতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, হে বন্ধু বিদায়। একটু মানে আমি মুখস্থ থেকে বলছি, হয়তো বলতে গিয়ে সামান্য একটু 19-20 হতে পারে, এজন্য আমি বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এটা আমার খুব প্রিয় একটা কবিতা। দুঃখ প্রকাশ আমি আমরা আমি করছি কি যে তারপর বিদায় একটা দিয়ে করব? শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ রুমি ভাই পড়ুন। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথ চঞ্চল বেগ হাওয়ায় উড়াই আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। এটা কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা ব্যাকুলে ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে আমার প্রাণের প্রাণে বিস্মৃতির প্রদোষে হয়তো সে দেবে জ্যোতি, হয়তো কভু ধরিবে নাম হারা স্বপ্নের মরুতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়ে এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায় হে বন্ধু বিদায়। আরো আছে অনেক বড়। এখন আমি চমৎকার। লোপার কাছে জি তুমি শেষের 2 লাইন শুধু বলতে দেন। আচ্ছা তোমার ছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত যত, ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। বাহ। এই লাইনটা হচ্ছে মানে পৃথিবীর মানে আমি বলি যে প্রেমের ইতিহাসে, মানে প্রেমের ইতিহাসে বা প্রেমের কবিতায় যদি সর্বশ্রেষ্ঠ কোনো লাইন থাকে, সেটা হচ্ছে এটা, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। মানে প্রেম কত নিঃস্বার্থ হতে পারে, যেখানে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া নেই, কোনো কিছু নাই, সেরকম যে হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শেষের কবিতা। হ্যাঁ, বলুন। আচ্ছা, প্রেম কি আসলে কখনো লোপার কাছে নিঃস্বার্থ হতে পারে? এটা আমার একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, মাসুদ ভাই এবং রুমি ভাইয়ের কাছে, যে প্রেম কি কখনো নিঃস্বার্থ হতে পারে? কারণ আমরা যখন একটা প্রেমের সম্পর্কে জড়াই তখন কিন্তু এক্সপেকটেশন অটোমেটিকই কিছুটা তৈরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মানে মা লোপা, বাবা। আমি সেক্ষেত্রে প্রেমের সম্পর্ক যদি আমরা ছেলে মেয়ের মধ্যে না দেখে যদি আহ, মা এবং সন্তানের যে সম্পর্কটা দেখি, আমি যদিও কোনোদিন মা হতে পারবো না, তারপরেও মনে হয় যে আমার মায়ের ভালোবাসাটা নিঃস্বার্থ আর কি। আপনি যেহেতু মা হয়েছেন, আপনার সন্তানের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা নিঃস্বার্থ হওয়ার কথা। কিন্তু এই যাই কথাটা হোক, কি আমরা মানে মায়ের উপরে ট্যাগ লাগানোই কি একমাত্র ঠিক আছে? বাবার ভালোবাসা কি নিঃস্বার্থ না? তো সেখানে আমরা আমার বাবাকে কেন মনে ছোট হয় করে দেখছি? এক্ষেত্রে হয়তো 100% সঠিক হবে না। বাবার প্রতি যে সন্তানের ভালোবাসাটা বা সন্তানের প্রতি বাবার ভালোবাসাটা, সেখানে হয়তো কিছুটা স্বার্থ থাকে, কিন্তু মায়ের ভালোবাসাটা আমার কাছে খুব পিওর মনে হয় আর কি। আমার মনে হয় না, এটা এবার হচ্ছে অঞ্চল ভিত্তিক একটা ব্যাপার, এশিয়া ভিত্তিক আচ্ছা একটা আচ্ছা। ব্যাপার। কারণ মহিলারা বেশিরভাগই হচ্ছে পরনির্ভরশীল আমাদের এশিয়াতে, তো এই জন্য মহিলাদেরকে বারবার বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তোমারই দায়িত্ব, তোমারই সবকিছু। তো তখন মহিলারা চোখে মুখে অন্ধকার দেখে যে আমি যখন বুড়ো হব, বয়স্ক হব, তখন আমাকে কে দেখবে? তো আমার সন্তানই দেখবে। তো এই যে একটা চিন্তাধারা, এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না যে এশিয়ার মহাদেশের
বহু মায়ের মধ্যে, বেশিরভাগ মায়ের মধ্যে কিন্তু এই চিন্তাধারা থাকে, যেটা আবার পাশ্চাত্যে থাকে না। পাশ্চাত্যে এমন অনেক বাবা আছে যে নিজের জীবন বিপন্ন করে দিচ্ছে একটা বাচ্চাকে মানুষ করার জন্য, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তাদের কিন্তু ওই যে এই জন্য আমার মনে হয় যে এটা ডিফাইন করা ঠিক না, ওইভাবে ট্যাগ লাগা দেওয়া ঠিক না যে একমাত্র মায়ের ভালোবাসাই মধুর, বাকিগুলা না। আমরা কি তাহলে প্যারেন্টস বলতে পারি যে প্যারেন্টস এর ভালোবাসাটা? হ্যাঁ, প্যারেন্টস বলা যেতে পারে, প্যারেন্টস। এবং সেটা যদি শুধু বায়োলজিক্যালও একটা টার্ম দিয়ে দেই, সেটা আমার মনে হয় আজকের যুগে এটা সুন্দর হবে না, সভ্য হবে না, সত্য হবে না। কারণ আমরা দেখা যায় যে মানবতার দিক থেকে অনেক ঊর্ধ্বে প্রতিনিয়ত আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন আগে যেমন আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে একমাত্র যেমন বিবি হালিমা দুধমা ছিল, তাকেও কিন্তু সেই সম্মানটা দেওয়া হয়নি, শুধুমাত্র আমিনাকে দেওয়া হয়েছে। আমিনা যদিও খালি মানে মোহাম্মদকে জন্ম দিয়েই খালাস হয়ে গেছিলেন, উনি কিন্তু আর প্রতিপালন করেননি মোহাম্মদকে, কিন্তু তারপরেও এই যে বেহেশতের যে একটা যত আনন্দ সবকিছু কিন্তু মানে আমিনার পদধূলিতেই দেওয়া হয়েছে, হামিদা কিচ্ছু পায় নাই। তো আজকের যুগে যদি একই জিনিস কেউ করে, সেই লোকটাকে কিন্তু সবাই ছিছি করবে যে আচ্ছা, তোমাকে যে মায়ের মতো পাললো, নিজের বাচ্চাগুলোর সাথে তোমারও দুধ খাওয়ালো, তোমাকে এত কিছু বড় টড় করলো, তুমি মানে তাকে এত ছোট করে দেখতেছো, মাকে যে দেখলোই না তাকে তো মহান করে দেখতেছো। সো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের একটু কনসিডার করা উচিত। যে কোনো সম্পর্কে ট্যাগ লাগায় দেওয়া কখনোই ঠিক হবে না যে এইটাই only way or solution or this is the ultimate fact. No, it's not that. That's what I think. যাই হোক, লোপা, আমরা আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি। গান তো রুমি ভাই আপনি ভালো পারেন। আরে আমার তো ফাটা বাস, বোঝেন না, আমি 2 লাইন করে পারি গাইতে। তো আজকে আপনার সঙ্গে আমি লাইভ আন্তাক্ষরী হবে আর কি। প্রেক্ষাপটটা বলে দিচ্ছি, আমরা হয় শেষের অক্ষর দিয়ে বলবো অথবা ভাবের যে গানটা আছে আপনি যে ভাবে বলবেন, আমি সেই ভাবের উপরে আর একটা গান বলবো। জি, শুরু করুন। আচ্ছা, না সেটা আপনি শুরু করে দিন, আমি কবিতা বলি, কারণ কবিতা আপনিও পড়লেন, মাসুদ ভাইয়া পড়লো, আমার খুব পছন্দের একটা কবিতা আছে। ইনফ্যাক্ট এই একটা কবিতাই যেটা আমি রিডিং পড়তে পারি আর কি, কোনোটাই পারি না। সো ওই কবিতাটাই আমি পড়তেছি। এটা হচ্ছে আনিসুল হকের একটা কবিতা, তুই কি আমার দুঃখ হবি। তুই কি আমার দুঃখ হবি, এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল, রুখোচু পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি, মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি। তুই কি আমার খাঁখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি। একটি নীলাভ এনভেলপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি, নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি, একটুখানি কষ্ট দিবি। প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেলে বেলায় কথা দিয়েও না রাখায় কথা হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি, তুই কি একা আমার একান্ত এক দুঃখ হবি। That's it. অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। মুফতি মাসুদ, আমি 2 মিনিটের জন্য একটু অফ চাচ্ছি, আপনারা একটু কথা বলুন। ওকে মাসুদ ভাই, আপনি কিছু বলুন। এই আপনি একটা মোল্লা হুজুর হয়েও এইসব কবিতা প্রেম, এইসব গান প্রেম, এগুলো তো একদম ভালো লক্ষণ না। তো এগুলো আপনার কোত্থেকে এসেছিল, সেটা সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। আমি আমাকে শোনা যাচ্ছে, হালকা একটু কেমন ধাক্কা ধাক্কা লাগতেছে মনে হচ্ছে। আবার বলেন তো, একটা লম্বা লাইন বলেন। আচ্ছা দেখুন তো, আপনার এই যে হ্যাঁ ক্যারি অন। হ্যাঁ ঠিক আছে, নয়েজ ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে এসেছি। আমাদের আপনার এই আনিসুল হকের যে কবিতাটা আবৃত্তি করলেন, অসাধারণ কবিতা। এবং এর আগে আমরা প্রেম ভালোবাসা নিয়ে একটা কথা বলছিলাম, তো ওই ক্ষেত্রে আমার মনে পড়লো রবি ঠাকুরের একটা কবিতা আছে, সম্ভবত কবিতাটার নাম নারীর মন বা নারীর উক্তি, এই দুটোর যে কোনো একটা হবে নাম। তার মধ্যে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এরকম, আছি যেন সোনার খাঁচায় একখানি পোষমানা প্রাণ, এও কি বুঝাতে হয় প্রেম যদি নাহি রয়, হাসিয়ে সোহাগ করা শুধু অপমান। এই লাইনটা আমার মনে হয় প্রেমের জগতে যদি কেউ প্রেম করে, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন অন্তত জানা জরুরি। একটা হচ্ছে এই আছি যেন পোষমানা প্রাণ, এও কি বুঝাতে হয় প্রেম যদি নাহি রয়, হাসিয়ে সোহাগ করা শুধু অপমান। আমার মনে হয় মোহাম্মদের উচিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা পড়া। যদি পড়তো, ওই হাদিস বলছে যে ইদা দার রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গদমান লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতা সারা রাত লানত করে, এই হাদিস বলতো না। কারণ প্রেম যদি না থাকে তাহলে হেসে হেসে সোহাগ করা, এটা তো শুধুমাত্র অপমান করা, এটা তো অপমান করা ছাড়া কিছু না। তো আমরা একটু আগে কথা বলছিলাম, একটু সিরিয়াস আলোচনা ঢুকে গেছিলাম, সেটা হচ্ছে প্রেম নিয়ে। এবং রুমি কিন্তু এখানে একটু কৌশলের আশ্রয় নিয়েছেন, আমি বলবো সেটা হচ্ছে কি, উনি মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসার দিকে নিয়ে গেছেন। কিন্তু আসলে প্রেমটা, আমি অস্বীকার করছি না যে মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা,
এই সবকিছুই প্রেম। এবং এটা ঠিক যে আমরা মুক্তমনারাও যখন মুক্তমনা হই তখন কিন্তু অনেক সময় নিজেদেরকে কোনো কোনো আমরা বলি যে ঘেরাটোপ বা কোনো একটা বন্ধন থেকে মুক্ত করতে পারি না। যেমন ধরুন, সিম্পল ব্যাপার, আমি এখন কোনো একজন বন্ধু, সে নারী হতে হবে পুরুষ হতে হবে ব্যাপার না, তার একটা কোনো একটা পোস্ট বা তার একটা আদর্শের কোনো ব্যাপার, সেটা দেখে আমি তাকে বললাম আই লাভ ইউ। আই লাভ ইউ বলা মাত্র কি হয়ে গেল? যদি সে মেয়ে হয় তাহলে তো মানে মনে করেন যে সবার মধ্যে শুরু হয়ে যাবে সর্বনাশ। এখানে মানে এভরিথিং ইজ ডান। হ্যাঁ, এই যে সমস্যাটা, যে আমরা এই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে। আমরা আই লাভ ইউ একজন পুরুষ বন্ধুকেও বলতে পারি, মেয়ে বন্ধুকেও বলতে পারি, বাবাকেও বলতে পারি, মাকেও বলতে পারি, এই সবকিছুই প্রেম। হম। আচ্ছা লোপা, হ্যাঁ বলুন। আচ্ছা, দুঃখিত, আপনার কাছে একটা অনুরোধ এসেছে জ্যাক পিটারের কাছ থেকে। হুম। জ্যাক পিটার আপনাকে একটা কবিতা পড়তে বলছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। জ্যাক ভাই, আরে জ্যাক ভাই, আমার লাস্টে একটা কবিতা আমি পড়ছিলাম, ওই যে জারজ কবিতাটা। হুম হুম হুম। সেই জারজ কবিতাটা অনেকেই অনেক পছন্দ করছেন, এবং থ্যাংক ইউ সবাইকে যারা যারা পছন্দ করছেন। এবং এইটার যে মানে ভেতরের কথা, সেটা হচ্ছে জ্যাক পিটার ভাই। জ্যাক পিটার ভাই ছাড়া মনে হয় না ওই কবিতাটা এত সুন্দর হতো। উনি এত সুন্দরভাবে কম্পোজিশন করছেন, সেই মিউজিক টিউজিক বসায় টসায়, মানে ইট ওয়াজ অ্যামেজিং। আমি নিজের কবিতা নিজে শুনি, আমার মনে হয় সেটাকে আমি ছিলাম। অ্যান্ড এটার সম্পূর্ণ মানে কৃতিত্ব আমি জ্যাক ভাইকেই দিতে চাই, কারণ উনি কারণ আমরা তো সামনাসামনি না, উনি এক দেশে থাকে, আমি আরেক দেশে থাকি। আমি জাস্ট মানে ভয়েস রেকর্ড করে একটা কবিতা পাঠাইছি, সেটাকেই উনি কম্পোজ করে এতটা প্রফেশনালের ছোঁয়া দিচ্ছেন। ইটস অ্যামেজিং। এবং যদিও উনি কিন্তু ওনার প্রফেশন কিন্তু এটা না, ওনার প্রফেশন সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তারপরেও যে এই জায়গা থেকে এসে এতটাই প্রফেশনালিজম দেখাতে পারছে, সেটার জন্য আমি সত্যি তার কাছে গ্রেটফুল। আর কবিতা তো একটু আগে একটা পড়লামই, জ্যাক পিটার ভাই মিস আচ্ছা, করে আমরা ফেলছে। হ্যাঁ আমরা জারজটা আমরা এক সময় শুনবো। লোপা, আমি অনেকক্ষণ আগ থেকে একটা গান গুনগুন করার চেষ্টা করছি, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা কি আমার সঙ্গে আপনি গাইতে পারবেন কিনা? না, আমি আপনার সাথে গাইতে পারবো না, কেউই গাইতে পারবে না। আমরা কোরাসে গাইতে পারবো না যখন লাইভ হয়, কারণ আপনার কথা যখন আসে তার কয়েক সেকেন্ড পরে কিন্তু আমরা শুনতে পাই, তো আমরা আচ্ছা আচ্ছা। সিনক্রোনাইজ হবে না, ব্যাপারটা খুবই বিচ্ছিরি শোনায়। হুম, কিন্তু আপনি এক সময় গাইবেন, আমি এক সময় গাইবো, যদিও আমাদের মনে হচ্ছে আচ্ছা আমরা আচ্ছা। সেম সময় গাচ্ছি, বাট ব্যাপারটা আসলে লাইভে সেরকম হবে না। এটা মানে আমরা মনে হয় কত মিলি সেকেন্ড পরে শুনতে পাই, তো আচ্ছা আচ্ছা তখন আচ্ছা, জিনিসটা সেটা সিনক্রোনাইজ সমস্যা নাই। হবে। আপনি কি একটা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করবেন দর্শকদের? হ্যাঁ, ওকে যদি ওকে, একটা শিওর। একটা দেশাত্মবোধক গান গান। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো। সরি, গান তো শিখি নাই কখনো, যতটুকু মানে ইমোশন থেকে আসে আচ্ছা আসলে। লোপা, দেশটাকে আমি অনেক আপনাকে বলি, ভালোবাসি। ছোটবেলায় কি আপনি গান পছন্দ করতেন? হ্যাঁ, আমি সবসময় গান পছন্দ করি, এটা এখনো করি। আচ্ছা, গান আপনি আমার খুবই আপনার পছন্দের আপনার একটা জিনিস। আপনার কি কখনো ইচ্ছা হয়েছে যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গানের বেলায়? ইচ্ছা হয়নি কখনো। কেন? কারণ আমি জানতাম এটা সম্ভবপর না। আমার দাদা পীর, বাপ হাজী সাহেব, সো আমার মানে ইচ্ছা কখন জাগবে? মনে করেন আমি হয়তো আপনি বাড়িয়ে যখন জান। বলছি না লোপা, আমি বাড়িয়ে বলছি না। ছোটবেলা থেকে যদি আপনি গানের চর্চার মধ্যে থাকতেন, আজকে হয়তো আপনাকে আমরা এখানে না দেখে হয়তো কোনো স্টেজে দেখতাম যে লোপা গান গাচ্ছে, একটা থ্যাংক ইউ। বড় শিল্পী হতো। আমি জাস্ট এটুকুই বলতে চাচ্ছি যে এই যে আপনার দাদা পীর, বাবা হাজি, আমার বাড়িতেও এরকম আছে আর কি, যদিও আমি পীর বংশের সন্তান না। মুফতি মাসুদ অসম্ভব তার মেধা শক্তি। সে যদি নর্মাল জেনারেল লাইনে হয়তো পড়তো, তাকে হয়তো আমরা একজন বিজ্ঞানী হিসেবে দেখতে পারতাম, অথবা ভালো একজন প্রফেসর হিসেবে আমরা দেখতে পারতাম। এই যে মেধাগুলো কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে আর কি, শুধু এই একটা কারণে। যাই হোক, আমরা ভারী আলোচনায় যাব না আজকে, জাস্ট আমরা গান বাজনা করবো কিন্তু ভারী এখানে। আলোচনা যদি আসে, থামানোর দরকার নেই সবসময়। যে আচ্ছা মানে ঠিক আছে, মানে ভারী আলোচনা যে এখানে হালকা আলোচনা করা যাবে না, কিংবা হালকা আলোচনায় ভারী আলোচনা করা যাবে না। আলোচনা হ্যাঁ যেটা করা আসুক যাবে। আমরা চলতে হুম দেই হুম। সেটাকে। হ্যাঁ। একজন বন্ধু বনলতা সেন শুনতে চেয়েছে মুফতি মাসুদকে আমাকে সহযোগিতা করবেন এটা পাঠ করে। গ্রেট, আমারও খুব পছন্দের কবিতা। জীবনানন্দ আপনি খুব পছন্দ করেন, আমি যতদূর জানি আর কি। আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাশ। হুম হুম। এবং জীবনানন্দ দাশের সবচেয়ে প্রিয় কবিতা হচ্ছে দুটো আমার, একটা হচ্ছে বনলতা সেন আর একটা হচ্ছে আবার আসিব ফিরে। ওকে, তো আমি কি বনলতা সেন আবৃত্তি করব? জি বনলতা সেন পাঠ প্লিজ করুন। প্লিজ প্লিজ, উই আর ওয়েটিং। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণের, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, বুক তার শ্রাবস্তির কারুকার্য, দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং উঠে গেলে, পৃথিবীর সব রং পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি নেড়ে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমার খুব প্রিয় প্রিয় কবিতা। অনেক 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 সুন্দর হয়েছে। আমি কিন্তু পুরোটা মুখস্থ বাহ বলতে বাহ পারি বাহ না। বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, মাসুদ ভাইয়ের ব্যাপারটা না আমার কাছে মনে হয় যে উনি কি মানে এত প্রেম কোথায় লুকায় ছিল, কোরআন মুখস্থ করে এত প্রেম কোথায় রাখছিলেন মাসুদ ভাই, আপনি বলেন তো। এই যে রুমি ভাইটাই না হয় এত হুজুর টুজুর ছিল না, আগে করে একটু মডার্ন ফ্যামিলিতে ছিল, এখন এসে মানে যুক্ত হয়েছে। আমার বেলাও এটা অনেকটাই সত্য, আমি আমার দাদা বাবা হুজুর থাকলেও অনেকটাই অনেকাংশেই অনেক ছাড় পেতাম, কিন্তু আপনার যে স্টোরি শুনছি আপনি ছোটবেলা থেকেই অনেক মানে স্ট্রিক্ট একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বড়ছেন, কিন্তু এগুলার মধ্যে থেকেও এত প্রেম কোথায় রাখছিলেন লুকায়, একটু কি বলবেন আমাদেরকে? এটা হচ্ছে হুজুরদের লাঠির তলায়, আর হচ্ছে সমাজপতিদের চাপাতির নিচে এত প্রেম লুকিয়েছিল। সত্যি কথা, হুজুরদের লাঠির তলায় যখন আমি ছিলাম মাদ্রাসার ছাত্র, আর সমাজপতিদের চাপাতির তলায় যখন আমি ছিলাম ইমাম। এরকম তাহলে অন্যান্য হুজুরদের বেলায় কেন আসে না? অন্যান্য হুজুররা তো মানে ঘৃণাটাকে ঘৃণার মানে ফলক হিসেবেই আবার প্রতিদান দেয়, কিন্তু আপনি এই যে এত ঘৃণা টিনা শিখেও প্রেমটাকে নিজের মধ্যে ধরে রাখছেন, এটা কেন অন্যান্য হুজুরদের মধ্যে আমরা দেখতে পাই না, বা অন্যান্য যারা রাডিকালাইজড মানুষজন আছে তাদের মধ্যে কেন এটা দেখা যায় না? আচ্ছা, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, অন্যান্য হুজুর যারা আছে আমার পরিচিত, তারা কিন্তু কেউ কবিতা গান এগুলো খুব বেশি পছন্দ করে সেটা আমি দেখিনি। মানে সম্ভবত সমাজপতিরা সকল তাদের মেধাকে নষ্ট করার ক্ষেত্রে, এক নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা সাধারণত হুজুর দেখলেই মনে করি যারা মিডিয়ার অ্যাট্রাকশন পায়, যেমন মামুনুল হক, বাবুনগরী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেরকেই মনে করি হুজুর। কিন্তু না, মাদ্রাসার জেলখানায়, মসজিদের জেলখানায় এমন হাজার হাজার হুজুর আছে, আমি কথা বলছি যে শত শত না, হাজার হাজার হুজুর আছে, যেই হুজুররা গান ভালোবাসে, কবিতা ভালোবাসে, কিন্তু তারা আত্মপ্রকাশ করতে পারছে না। এবার বলতে পারেন তাদের মধ্যে আর একজনও কেন আত্মপ্রকাশ করে না, সেটা অন্য প্রশ্ন। কারণ কারণ সেটা তার হয়তো মানে সঠিক কারণ আমি জানি। কিন্তু যে সমাজপতিদেরকে আমরা দেখি, যাদেরকে আমরা সেকুলার মুসলিম মনে করি, কিংবা আপনার সেকুলার হিন্দু মনে করি, কিংবা সেকুলার খ্রিস্টান মনে করি, সেকুলার মনে করি, সেই সেকুলাররা, অর্থাৎ সোজা কথা মডারেট নাস্তিক, মডারেট মুসলিম, এরা সবাই, এবং মডারেট অমুসলিম, এরা সবাই কিন্তু এই হুজুরদেরকে ইসলামিক সন্ত্রাসবাদ করার জন্য এক ধরনের চাপের মধ্যে রেখেছে। আমরা কিছু চাপাতি দেখি আর বাকি চাপাতি গুলো দেখি না। আচ্ছা, আপনি তো যেহেতু ওই দলে ছিলেন, ওই দলের হয়েই আপনি বলতেছেন, ওই দলের হয়ে না মানে ওই দল সম্পর্কে যেহেতু জানেন আপনি বলছেন, তো আমার এই জিনিসটা যথেষ্ট সন্দেহ লাগে, কারণ যতগুলা মুমিন দেখি অনলাইনে আসে সবসময় গালিগালাজ করতেছে, আহ দুই একটা মানুষ হয়তো ভালো ভালো কথা বলছে, কিন্তু ওই সংস্কৃতির দিকে যাচ্ছেই না, তারা যাই না, তারা এই দিক দিয়ে মানবতার দুইটা বড় বড় কথা বলে ডুবে যায়, কোথায় হারায় যায়। তো আজকে আমি মুমিনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যে এরকম মাসুদ ভাইয়ের মতোই হয়তো একটা ছেলেবেলা গেছে, মাদ্রাসায় পড়ছেন, ওরকম কালচারাল প্র্যাকটিসের সুযোগটা ছিল না, কিন্তু আপনারা মনে মনে সেটা লালন করেন, আমাদের বাঙালি সংস্কৃতকে, আমাদের বাঙালি যে ঐতিহ্য আছে সেটাকে লালন করেন, এরকম যদি কোনো মুমিন আসলেই থেকে থাকেন মাসুদ ভাইয়ের কথা মতে, যারা আছেন, এখনো আছেন, কিন্তু হয়তো আহ মানে চুপিসারে আছেন, আপনারা যদি আসলেই থেকে থাকেন আপনারা আমাদের লাইভে এসে যুক্ত হন। আমি দেখতে চাই আসলেই আপনাদের এরকম হওয়া সম্ভব কিনা, যেটা মুফতি মাসুদ ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি, যে এতটা প্রতিকূল অবস্থায় থেকেও তার যে বাঙালি মনের যে একটা মানে কি বলে সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা, একটা টানাপোড়েন, সেটা তার কণ্ঠে থেকেই আমরা বুঝতে পারি, এবং তার যে জ্ঞানের যে লেভেল সেটা থেকে বুঝতে পারি। তো ওরকম যদি কোনো মুমিন থেকে থাকেন, আজকে আমরা কোনো ধরনের কোনো ধর্মের আলাপ আলোচনা জটিলতায় নাই গেলাম, আমরা শুধুমাত্র আমরা এই বাঙালি পনাটাকেই আমরা একটা সাধারণ মানুষ হিসেবে কিংবা একটা হুজুর হিসেবে কতটুকু ভালোবাসতে পারি সেটা নিয়ে আজকে না হয় আমরা আলোকপাত করব। কিছুদিন আগেই তো দেখলাম যে একটা হুজুর চিৎকার করে করে বলতেছে যে জাতীয় সঙ্গীতও গাওয়া যাবে না, এটাও নাকি হারাম, বিদাহ বিদাহ। সো সেই ক্ষেত্রে মাসুদ ভাই যেটা বললেন মানে সেটা কতটুকু সত্যি হতে পারে আমার জানা নেই। তো এরকম যদি কেউ মানে থেকে থাকেন তাহলে আমাদের প্রমাণ দিতে চলে আসুন আমাদের লাইভে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকু আয়, আয় খোকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর,
পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খোকো আয়। আমি গাওয়ার চেষ্টা করলাম, এখন মনোজকে আমি বাহ নিচ্ছি। বাহ বাহ বাহ, চমৎকার মনোজ, চমৎকার। মনোজ যদি খুব ভালো আনমিউট গানের করে উত্তর। শুধু হ্যাঁ, আপনার পরিবেশনটা করেন, আমি বুঝতে পেরেছি, আপনি পরিবেশনটা করুন। জি। আমি সন্ধ্যা থেকেই আজকের অনুষ্ঠানটা শুনছি, আর যখন শুনলাম আজকের বিষয় আবৃত্তি গান, মিউজিক, আমি ভীষণ লোভে আর প্রেমে পড়ে গেলাম, কারণ ভীষণ ভালোবাসি আবৃত্তি করতে। তাই শুনেই যাচ্ছি আর ভাবছি কখন আমি সুযোগ পাবো। রুমি ভাই, মনোজ, মাসুদ ভাই, আপনার লোপা আপু, কণ্ঠ শুনেই তো আমি প্রেমে পড়ে গেলাম। মনোজ এত সুন্দর করে কথা বলেন, ওয়াও, ইটস অ্যামেজিং। আমি আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি, ছোটখাটো সাংসারিক অনেক কাজ করে আজকে ক্লান্ত, তবুও এত ভালোবাসি আবৃত্তি করতে। কথা আর বাড়াবো না, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। পুরোটা আবৃত্তি করব না, কারণ অনেক মানুষ আছেন যারা কিছু না কিছু বলতেই চান। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতার অংশ বিশেষ আবৃত্তি করছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না, 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 না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান, তার সাগরে পর্বতে, মর্ত্যলোকে মহাকালের নতুন খাতায়, পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাস লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভা যন্ত্রীয় আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্ব ভুবনে, দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে, এ বাণী ধ্বনিত হবে না কোনোখানি, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আমি না পুরোটা পড়ে ফেললাম। আমি জাস্ট একটা কথা এখানে বলতে চাই যে এত অবশ্যই। সুন্দর একটা কবিতা শোনার পর যদি আমার মৃত্যু হয় তাহলে আমার আফসোস থাকবে না, লোপা। থ্যাংক ইউ। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি বলতে, কথাগুলো মানুষের সাথে আবৃত্তি করতে। আপনাদের আলোচনা আমার ঘরের কেউ একজন প্রতিদিন শোনে ভীষণ। আর আমার মনে হলো আজকের যে অনুষ্ঠান, এটা তো আমার প্রেম, আর তাই লোভ সামলাতে পারলাম না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বলুন বলার থাকলে। মুফতি মাসুদ। মানে আমি জাস্ট এরকম আবৃত্তি আমি শোনাই। রুমি যা বলছেন তাই, আমি আসলে রুমির কথাটাই, এই যে রুমি যেন আমার কথাটাই বলে ফেলেছেন, এমন আবৃত্তি যে আমি রীতিমতো কিন্তু মানে পাথর হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যদি আরো আরো কয়েক ঘন্টা আবৃত্তি করতেন মনোজ, তাহলে তো আমি ওই স্থির হয়ে পাথরের মতোই বসে থাকতাম, শুনতাম। আপনি জাস্ট আবৃত্তি করেছেন। আমার মনে হয় যে আপনি হয়তো মানে প্রফেশনালি এই আবৃত্তির সাথে যুক্ত আছেন, অসাধারণ। আমি কিন্তু আপনাকে বলবো যে এই মনোজ, মনোজ আপনি আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যদি না থাকেন, তাহলে আমি আপনার সাথে ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকতে চাই। আমার ফেসবুক ধন্যবাদ
আমার অনেক বড় পাওয়া যে আপনারা এক বিষয়ে একটু কথা বলেন, একটু জানেন, তার মাঝে আমার কণ্ঠে আবৃত্তি শুনে ভালো লাগলে আমাকেও আপনাদের গ্রুপ করতে চাইলেন, সেজন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের এই আলোচনায় যুক্ত হতে পারবো কিনা জানি না, কারণ সংসার তো রুটি বানাতে হয়, রান্না করতে হয়, অনেক কিছু, গাছে জল দেওয়া থাকে, তার মাঝেই এই আবৃত্তি, আর কোথাও একটা বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে যেতে হয়, সব মিলিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগা আর ভালোবাসা রইলো আপনাদের সবার জন্য। আর বেশি বকবক করবো না, কারণ আমি যতক্ষণ অপেক্ষা করছিলাম আমার মতোই হয়তো কেউ আর একজন রয়েছে, কখন আমায় ডাকবে, তাই আমিও আমার কষ্টটা অন্যকে দিতে চাই না। শুভরাত্রি। শুভ সময়, অসংখ্য ধন্যবাদ। আপনি আবার যুক্ত হবেন, অন্তত একটা করে কবিতা যদি আমাদের শোনাতে চান সেজন্য। একদম, আমি জি ভীষণ ভালোবাসি আর ভীষণ লোভী আবৃত্তি শোনাতে, সুযোগ পেলে ঠিক চলে আসবো। জি, অসংখ্য আর ধন্যবাদ। আপনি সবাইকে, লোপা সাবধানে আপু থাকবেন। ভীষণ ভালো করে বলছিলে কথাগুলো, আমি শুনছিলাম, তুমি এসে গেল দেখলে। আর তোমাকে এত ভাল লাগছিল, তোমার সাজটা ভাল লাগছে, চুলটা ভাল লাগছে, অন্য কথা, আসলে আজকে তো সৃষ্টির কথা, সৌন্দর্যের কথা, যেখানে শিল্প, ভালোবাসা, তাই আমার এই কথাগুলোই চলে আসছে। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, জি শুভরাত্রি। জি, শুভরাত্রি, শুভ সময়। আমরা মনোজকে আজকে তাহলে বিদায় দিলাম। অসম্ভব সুন্দর লেগেছে, দর্শকরাও বেশ প্রশংসা করেছে। আমি সামনে আবার শুনতে চাই। ওকে, হ্যাঁ, আমরা আবার সামনে শুনতে চাই। আমরা এর পরবর্তীতে মুফতি মাসুদ কি একটা গান শোনাবেন? আপনার ওখান থেকে একটা নয়েজ আসছে মুফতি মাসুদ। জানি না, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে একটা নয়েজ আসছে। আপনি প্লাগ ইন আউট আরেকবার করবেন কিনা, হেডফোন বা লাউড স্পিকারে আছেন মনে হয়, বা বের হয়ে আবার যদি যুক্ত হতেন। লাউড স্পিকারে নেই, আমি ইসেই আছি, আপনার ডাইরেক্ট মানে এমনিই আছি। নয়েজটা এখন কি হ্যাঁ, কমেছে নয়েজ নাকি হচ্ছে। দেখেন? না, নয়েজ হচ্ছে। আপনি কি একটু বের হয়ে আবার যুক্ত হবেন? আমার হচ্ছে কি ফোনটা, ও না এখন হ্যাং হয়নি, হ্যাং হয়ে আছে, হ্যাং হয়ে আচ্ছা আছে আচ্ছা এমন, মানে কোনো কিছু টিপ দিলে কিছুই হয় না, ফোনটা হ্যাং হয়েই আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মাঝে মাঝে একটু ইয়ে হচ্ছে আর কি, নয়েজ হচ্ছে। এখন মিউট হয়ে গেছে। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে আমার ভাঙ্গা গলায় মঞ্চ চাঙ্গা করার জন্য একটা গান গাই। আহ যুক্ত আছেন আল্লাহর বান্দা মোমেন, মানুষ হওয়ার চেষ্টায় আছি, ক্যাসেল এন্ড দ্য ইয়ার আছেন, মিস্টার সরকার আছেন। আমি তাদেরকে নিব। আমি প্রথম থেকে একটা গান গাওয়ার জন্য চেষ্টা করছি। এই গানটা আমি একটু চিৎকার করে করে গাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান আইতো হো, রঙে ঢঙে গাইতো হো, আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাছের গান গাইতো হো, রঙে ঢঙে গাইতো হো, আনন্দ পাইতাম। বাউলা গান ঘাটু গাহান আনন্দের তুফান, বাউলা গান ঘাটু গাহান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এ পর্যন্তই থাক। মুফতি মাসুদ, আমি যুক্ত করি মিস্টার সরকারকে। মিস্টার সরকার যদি আনমিউট করে কথা বলেন, অনেকক্ষণ হলে অপেক্ষা করছিলেন। জি, মিস্টার সরকার। হ্যাঁ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার জি শ্রদ্ধেয় লোপা আপু, মাসুদ ভাই, আপনি সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো ওই আমি ওই যে রহমান আসছিলেন, তো মানে ওনার আমি সঙ্গীত সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতাম, এই জন্য আচ্ছা, আমি ই আসলে রহমান, মূলত মিস্টার সরকার, ই হ্যাঁ রহমান চলে গেছে, যেহেতু উনি নেই, আপনি প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারবেন না। আমরা গান কবিতা এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করছিলাম। হ্যাঁ, আপনি তাহলে যদি আমি একটু গান অথবা হ্যাঁ জি আমি একটু সঙ্গীত নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, জি বলুন। তো আসলে প্রথম একটা কথা, একটা লাইন আমি প্রথমে বলে নিই, যেখানে কথার শেষ সেখানে সঙ্গীতের শুরু। তার মানে আপনি কথা দিয়ে যখন আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন না, তখন এই যে মেলোডিয়াস টিউন দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন, আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। এটাই হচ্ছে সঙ্গীতের আপনার মূল বিষয়। তো এই সঙ্গীত আপনার করতে হলে প্রথমে যে কাজটা করতে হয়, সঙ্গীতের একটা মানে আছে, একটা শুদ্ধ সঙ্গীত আর একটা আছে অশুদ্ধ সঙ্গীত। যেমন কোকিলের গান আর কাকের গান। হ্যাঁ,
এই যে তো বাংলাদেশে যেটা হয়ে গেছে, এই যে মানে কাকের চর্চাটা শুরু হয়ে গেছে। একটা সঙ্গীত আপনার শুরু করতে হলে আপনার যেখানে প্রথমে গলা লাগাতে হয় সাত, তো ছা রে গা মা পা ধা নি সা, এই যে সাতটা স্বর, এর আবার বিকৃত স্বর আছে, আবার কোমল স্বর, কড়ি স্বর, এগুলো আছে। তো এই আবার এর আবার এই যে ইয়ে আছে, গ্রাম আছে, উদারা মুদারা তারা, এই যে ইয়েটা আছে। তো আর আপনার এই যে ড্রাম যে বাজায়, ড্রাম বাজাতে গেলে আপনার যে তবলার যে প্রাথমিক পার্ট আছে, তাকো তেটে কেটে তাক, তাকো তেটে কেটে তাকো, কেটে তাকো তেটে কেটে কেটে, তো এই যে তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক, এই যে আপনার তারপরে আসে আমাদের বিভিন্ন সুর, ছন্দ, লয়, তাল। তো গানের গায়কী একটা গান সুন্দরভাবে পরিবেশন করতে গেলে গান আসলে এটা সাধনার বিষয়। সঙ্গীত জগতে যেটা বলা হয় সেটা হচ্ছে কি, যে পৃথিবীতে যত শিক্ষা আছে সবচেয়ে কঠিন শিক্ষা হচ্ছে সঙ্গীত শিক্ষা। কারণ আপনার সঙ্গীত করতে হলে আপনার প্রথম যেটা থাকতে হবে সেটা আপনার মেধা। আপনি মেধাবী না হলে আপনার সঙ্গীত হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কণ্ঠে সুর থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে আপনার তালবোধ থাকতে হবে। চতুর্থ কথা হচ্ছে যে আপনার গানে প্রাণ থাকতে হবে। পঞ্চম কথা হচ্ছে আপনার পরিবেশনাটা বা মানুষের সামনে পরিবেশন বা মুখরাটা আপনার দিতে হবে। কিন্তু আসলে বাংলাদেশে যে কাজটা হয় সেখানে শুদ্ধ সঙ্গীতের চর্চা হয় না। মানে এটাকে বলা হয় যে অশিক্ষিত শিল্পী। আমি বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোনো গান পাইনি যেখানে আসলে শুদ্ধ সঙ্গীত চর্চা করি তারা গান গা। ইদানিং কয়েকজন শিল্পী মানে ভারত থেকে শিখে আসছে, যেমন বন্যা শিখে আসছে। তো আমাদের উপমহাদেশে যে সঙ্গীতটা মানে মূলত শুরু হয়েছিল সেটা হচ্ছে ক্লাসিক্যাল পর্যায়ে। তো এর আপনার পূর্বধা ছিলেন, আপনারা জানেন যে সঙ্গীত সম্রাট তানসেন, তারপরে আসলেন আমির খান, উস্তাদ বুড়ি গোলাম আলী, তারপর গোলাম আলী, তারপরে আছে আপনার পণ্ডিত যশরাজ, তারপরে পণ্ডিত রবিশঙ্কর টঙ্কার ইত্যাদি দিয়ে। তো এগুলো আপনারা যারা ঢাকায় থাকেন তারা জানেন যে বেঙ্গল ফাউন্ডেশনে আপনার উপমহাদেশের যেসব শ্রেষ্ঠ শিল্পীরা আছে তারা এসে কিন্তু এই যে ক্লাসিক্যাল গানগুলো পরিবেশন করে। আবার তারপরে আসলো কি, এই যে ক্লাসিক্যাল সঙ্গীত গুলোকে টেক্কা দিতে আসলো রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি। তো রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিকে যখন এটা মানুষের যখন আপনার এই যে তৃষ্ণাটা মেটাতে পারলো না, তখন আসলো কিন্তু আধুনিক গান। এবং সে 1930 থেকে আপনার যে স্বর্ণযুগ ছিল, মান্না দে, মানবেন্দ্র, তারপরে হচ্ছে আপনার জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, তো এই যে সে ভূপেন হাজারিকা, এই যে শিল্পীগুলো আসলো। তো আরেকটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশের মানুষের কান কিন্তু পৌঁছে গেছে, তারা যে শুদ্ধ সঙ্গীত বা এই যে মেলোডিয়াস যে টিউন, আপনার এর একটা কথা আছে, আবার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস অফ স্যাডেস্ট থট। আপনার এই পার্সিবেসি শেলির একটা কথা আছে স্কাইলার্ক কবিতায়, এখানে আপনারা পাবেন, যদি ওড টু দ্য স্কাইলার্ক, এটা এই কবিতা যদি আপনারা পড়েন তাহলে এখানে পাবেন। তো আমাদের এই সুরগুলো যদি মানুষের মনকে ছুঁয়ে না যায়, যদি টাচ না করে, এবং সেখানে যদি প্রেমের অপূর্ব ছোঁয়া না থাকে, তাহলে কিন্তু সেটা আসলে সঙ্গীত হয় না। তো বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে সঙ্গীতের রেপ হয়। তো রহমান যে ড্রামের কথা বলছিলেন, আসলে এটা তো ওই যে মানে বলছে না অ্যাডিক্টেড, তো অ্যাডিক্টেড সঙ্গই তারাই আসলে গায়। এরা কিন্তু আসলে শুদ্ধ সঙ্গীত সম্পর্কে কি এদের কিন্তু ধারণা নেই। এদেরকে আপনারা একটা 1 ঘন্টার ক্লাসিক্যাল শুনতে দিবেন, একটা খেয়াল শুনতে দিবেন, এরা কিন্তু শুনতে পাবে না, ক্লাসিক্যালটা বুঝবে না এরা। তার কারণ কি, এরা যে শুদ্ধ জিনিস, ভালো জিনিস এরা খায় না। আপনি এদেরকে আপনি পচাবাসি খাবার দিবেন, যেমন এরা মানে ভক্তি করে খাবে। এদেরকে যদি আপনি চাইনিজ খাবার বা আপনি বিরিয়ানি দেন, এরা কিন্তু এটা পছন্দ করবে না। যেমন এদের কাছে কাকের গানটা পছন্দ, কিন্তু কোকিলটা এরা মানে পছন্দ করে না। কারণ এই সঙ্গীত শিখতে মানে গান শোনা শিখতে হলে অন্তত একজনকে আসলে 5 বছর লাগে একটা গানটা তৈরি করতে। গান শোনা এটাও কিন্তু খুব কঠিন একটা বিষয়। তো এইখানে আপনার দেখেন যে প্রত্যেকটা সুরে সুরে রবীন্দ্রসঙ্গীতেরা গায় না কেন, তার কারণ কি, রবীন্দ্রসঙ্গীতে প্রত্যেকটা স্বরে স্বরে গলা লাগাতে হয়, তারপরে প্রত্যেকটা তালে তালে মানে আপনার বিটে বিটে আপনার গলা লাগাতে হয়। যদি এটা ত্রিতালের গান হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে, ত্রিতালে যে সোম ফাঁক এগুলো কিন্তু আপনার মেনটেন করে চলতে হবে। আপনার যদি এটা বিলম্বিত হয়, সেটা সেক্ষেত্রে 48 মাত্রার যে গানটা হয়, 48 মাত্রা পরে যেই তারপরে আপনার একটা তাল পড়ে, তো এই 48 মাত্রা তাল পড়া, এই যে তাল গুনবে, এই গুনতে গেলে কিন্তু আসলে অসম্ভব মেধা লাগে। তো এই গানটাকে এরা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এখন মানে এটা টোটাল একটা অখাদ্য হয়ে গেছে, বুঝছেন। এইটুকু আমি ওনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম, উনি যে গানগুলো করেন আসলে তাল, লয়, ছন্দ, সুর, এগুলো আসলে উনি বুঝেন কিনা। রুমি ভাই, অসংখ্য ধন্যবাদ মিস্টার সরকার। অনেক অজানা জিনিস আপনার মাধ্যমে আমি নিজেও জানলাম, দর্শকরাও উপকৃত হবে এটা জেনে। মিস্টার সরকার, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। আর গলা ভালো থাকলে আমি গান গিয়ে শোনাতাম, আজকে গলার অবস্থা ভালো না। না না, আচ্ছা, আপনি যদি গান সম্পর্কে তো আপনার বিশেষ দেখলাম আর কি। আমার মনে হয় যে একাডেমিক লেভেলে আপনার পড়াশোনা আছে। আপনি যদি 2টা লাইন অথবা পুরো একটা গান। না, অল্প বিস্তর আমি করেছিলাম, কিন্তু গলাটা আজকে যাচ্ছে না। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন
আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। গলাটা যাচ্ছে না, বুঝছেন? চমৎকার চমৎকার লেগেছে মিস্টার সরকার। আমি দাবি করব পরবর্তীতে কোনো একটা লাইভে গলা যখন আপনার ভালো থাকবে আপনার গান অবশ্যই শুনবো। আজকে সুন্দর বিশ্লেষণ ভালো থাকবেন করেছেন আপনি। আপনারা। জি জি, শুভ সময়, শুভ সময়। মুফতি মাসুদ, আমি এর পরবর্তীতে কিছু বন্ধু আছে, আমি তাদেরকে নিব। আমি আমার ডায়েরিতে দুটা কবিতা লিখেছি। এই দুটা কবিতাকে আমি বলি যে এক কবিতার সঙ্গে আর এক কবিতার বিয়ে দিয়েছি আমি। তো আমি একটা কবিতা এখানে শোনাবো, আর দুজন বন্ধুকে নেওয়ার পরে আবার আরেকটা কবিতা শোনাবো। আমি কবিতা পাঠ করছি পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতুম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদী বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বললে, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জেতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমাকে অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের কাছে, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথায় খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। কবিতাটা শেষ করলাম। আমি পরবর্তীতে এই কবিতার সঙ্গে যে কবিতার বিয়ে দিয়েছি সেই কবিতাটা আমি নিয়ে আসবো।